এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের আমিরকে ফাঁসাতে গিয়ে ধরা খেল তারেক রহমান। ডিবির অভিযানে বঙ্গভবনের কর্মকর্তা আটক। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, ফেঁসে গেল তারেক রহমান। বিএনপির সাথে গোপন সমঝোতা শেখ হাসিনার। বিএনপি সরকার গঠন করলে ফিরবেন দেশে। ভারতের সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর তথ্যাভাস। আরও জানব জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টারমাইন্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্যাভাস, যে তথ্য নতুন করে নাড়িয়ে দেবে দেশের ক্ষমতার কেন্দ্র। আপনারা দেখছেন বাংলা নিউজ লাইভ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। দেশের অন্যতম শীর্ষ নেতা আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানকে কার্যত ভার্চুয়ালি শুলে চড়ানো হয়েছে। অভিযোগ, তার ভেরিফাইড এক্স টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়, যার বাংলা অর্থ দাঁড়ায়, যেসব নারী ঘরের বাইরে গিয়ে কাজ করেন তারা নাকি পতিতা। একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন বক্তব্য মুহূর্তেই দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। অনলাইনের প্রতিবাদ দ্রুত রাজপথে ছড়িয়ে পড়ে। পোস্ট আসার সঙ্গে সঙ্গেই বিএনপি ও ছাত্রদল যেন আগে থেকেই প্রস্তুত ছিল সারা দেশে কর্মসূচি ঘোষণা করে। দাবি ওঠে, ডক্টর শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু তারা কেউই পোস্টটির সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করেনি, বরং মনে হয়েছে এই সুযোগটির অপেক্ষাতেই তারা ছিল। প্রবাদ আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। অবশেষে সেই একদিন আসে। 24 ঘণ্টার মধ্যে জামায়াতে ইসলামের মিডিয়া বিভাগ জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো রাজনৈতিক বক্তৃতা নয়, উপস্থাপন করা হয় টেকনিক্যাল প্রমাণ। জামায়াতের আইটি এক্সপার্টরা লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখান আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল এবং এটি কোনো সাধারণ হ্যাকার নয়, ছিল সুপরিকল্পিত দীর্ঘদিনের প্রস্তুতির ফল। এর মধ্যেই সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। আটক করা হয় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারোয়ার আলমকে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করে তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসা তথ্যগুলো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। সংবাদ সম্মেলনে জামায়াতের আইটি সেল সরাসরি দেখায় আমিরে জামায়াতের ইমেলে একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল, যেখানে অত্যন্ত শক্তিশালী ম্যালওয়্যার ব্যবহার করা হয়। পরিকল্পিতভাবে দীর্ঘ সময় ধরে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা চালানো হয়েছিল। যারা বলছিল এত দ্রুত অ্যাকাউন্ট রিকভার করা সম্ভব নয়, তাদের ভুল প্রমাণ করে আইটি টিম দেখিয়ে দেয় কিভাবে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে আবার অ্যাডমিন প্যানেল উন্মুক্ত করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর ও শকিং অংশটি হল, এই ফিশিং মেইলটি এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সহকারী প্রোগ্রামার সারোয়ারের অফিসিয়াল ইমেইল ব্যবহার করেই ভাইরাস পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়। শুধু তাই নয়, যে নতুন ডিভাইস ও আইপি অ্যাড্রেস থেকে ওই অশ্লীল পোস্টটি দেওয়া হয়েছিল, সেটিও জামায়াতের পিআর টিম ট্রেস করে দেখায়। সব মিলিয়ে বিষয়টি একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের দিকেই ইঙ্গিত করে। রাষ্ট্রের সর্বোচ্চ মহলের জড়িত থাকার অভিযোগ উঠে আসে। এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভাইরাল হওয়া স্ক্রিনশট। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পোস্টটি মাত্র 1 মিনিট অনলাইনে ছিল। এর মানে কি? এর মানে হ্যাকাররা পোস্টটি দিয়েছিল মূলত স্ক্রিনশট নেওয়ার জন্যই। পোস্ট দিয়ে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেওয়া হয়, এরপর দ্রুত ডিলিট বা লগ আউট করা হয়। উদ্দেশ্য ছিল পরবর্তীতে মনে করানো জামায়াত নিজেই পোস্ট দিয়ে মুছে ফেলেছে। কিন্তু তারা ভুলে গিয়েছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা এত সহজ নয়। 1 মিনিটের মধ্যে স্ক্রিনশট, সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়া, আর তার ঠিক পরপরই ছাত্রদলের কর্মসূচি, সবই যেন একই স্ক্রিপ্টের অংশ। অনেকের ধারণা এটি তারেক রহমানের নির্দেশনাতেই সংগঠিত হয়েছে। কেন এই পথ বেছে নেওয়া হলো? কারণ মাঠের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, পলিসি মেকিং বা পাবলিক পালস কোনো ক্ষেত্রেই বিএনপি সুবিধা করতে পারছে না। কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী, সবখানেই জামায়াতের উত্থান চোখে পড়ার মতো। তাই তারা বেছে নিয়েছে অনলাইন স্যাবোটাজের কৌশল। আজ তারা ডাক্তার শফিককে নারী বিদ্বেষী বলছে, অথচ তাদের নিজেদের ইতিহাস কি? এরা সেই গোষ্ঠী যারা নারীদের হিজাব টেনে খুলেছে, পেটে লাথি মেরেছে, এমনকি ছুরিঘাতে হত্যা করেছে। যারা কদিন আগেও নারীদের শাড়ি খুলে দেওয়ার হুমকি দিয়েছিল, তারাই আজ সাধু সাজছে। তবে এই ঘটনায় জামায়াতের জন্য বড় শিক্ষার বিষয় আছে। আধুনিক রাজনীতিতে তলোয়ারের চেয়ে কলম ও কিবোর্ড অনেক বেশি ধারালো। এই ঘটনায় জামায়াতের দুটি দিক স্পষ্ট হয়েছে। 1, তাদের আইটি টিমের দক্ষতা। 2, তাদের রাজনৈতিক উইংয়ের মারাত্মক মিডিয়া সেন্সের অভাব। হ্যাকিংয়ের পরপরই বিষয়টিকে জাতীয় রাজনীতির বড় ইস্যু বানানো উচিত ছিল,
কিন্তু তারা কি করল? এক্সে একটি দায়সারা পোস্ট, অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, ব্যাস। এরপর সারা রাত কার্যত নীরবতা। ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র হনন করে ফেলেছে। ফেসবুকের জনমত বড় অংশে বিপক্ষে চলে গেছে। রাজনীতিতে এই দেরিতে প্রতিক্রিয়া দেওয়া আত্মঘাতী। রাষ্ট্রপতির দফতর থেকে ভাইরাস পাঠানোর অভিযোগ ওয়াটারগেট কেলেঙ্কার চেয়েও বড় ইস্যু হতে পারত, কিন্তু সেটাকে জনপরিসরে যথাযথভাবে তুলে ধরতে জামায়াত ব্যর্থ হয়েছে। হ্যাকিংয়ের 10 মিনিটের মধ্যেই প্রেস কনফারেন্স হওয়া দরকার ছিল, অথচ তারা চলে গেছে ডিফেন্সিভ মোডে। রাজনীতিতে শুধু ডিফেন্স দিয়ে ম্যাচ জেতা যায় না। এই পরিস্থিতি মিশরের পূর্বতন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা মনে করিয়ে দেয়। তার বিরুদ্ধেও মিডিয়া কুয়ের মাধ্যমে স্বজনপ্রীতির অভিযোগ ছড়ানো হয়েছিল। পরে জানা যায় অভিযোগগুলো মিথ্যে ছিল। তার ছেলের চাকরি ছিল অবৈতনিক, এমনকি প্রেসিডেন্ট হিসেবে নিজের বেতনও তিনি নেননি। কিন্তু এই সত্যগুলো জনগণের কাছে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল। রাজনীতি হলো পারসেপশনের খেলা। সত্য কি, তার চেয়ে মানুষ কি বিশ্বাস করছে সেটাই বড় কথা। মিডিয়া ও সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়েছে, কারণ তারা জানে আসন্ন ভোটে নারীরা বড় ভূমিকা রাখতে পারে। আর সেই অভিযোগ খণ্ডন করতে জামায়াত সময় নিয়েছে 12 ঘণ্টা। এই 12 ঘণ্টাই যথেষ্ট ছিল ইমেজ ক্ষতির জন্য। যখন ভুয়ো পোস্ট এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল, কিন্তু যখন প্রমাণ এলো হ্যাকিং হয়েছে, এমনকি রাষ্ট্রপতির অফিস জড়িত, তখন সেই হাইপার দেখা গেল না। জামায়াতকে বুঝতে হবে, এই মিডিয়া তাদের বন্ধু নয়। নিজস্ব মিডিয়া সেল ও বিকল্প প্ল্যাটফর্ম শক্তিশালী না হলে তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হবে। ক্ষমতায় যাওয়ার আগেই এই দুর্বলতাগুলো চিহ্নিত করে সমাধান করা জরুরি। পথে ঠেলে দিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে একে বলে কনফার্মেশন বায়াস, যেটা বিশ্বাস করতে চাই সেটাকেই সত্য ধরে নেওয়া। ফলাফল বিএনপির জন্য এক বিশাল পাবলিক রিলেশনস ডিজাস্টার। একজন সহকারী প্রোগ্রামারের একার পক্ষে এমন কাজ করার যৌক্তিকতা নেই। সে সম্ভবত ভাড়াটে প্ররোচনাকারী। লক্ষ্য ছিল জামাতকে নারী বিদ্বেষী বানানো, বিএনপি ও জামাতের মধ্যে ফাটল ধরানো, বাম ও ছাত্রদলকে মাঠে নামিয়ে অস্থিরতা তৈরি করা। বঙ্গভবনের মতো জায়গা থেকে এই হামলা প্রমাণ করে ডিপ স্টেট এখনও রাষ্ট্রের হৃৎপিণ্ডে বসে আছে। শাহবাগের ঝাড়ু মিছিলকারীদের জন্য আজকের দিনটি শিক্ষা। আবেগ ভালো, কিন্তু অন্ধ আবেগ বিপজ্জনক। আজ যখন প্রমাণ হলো এটা হ্যাকারের কাজ, তখন তারা কি ক্ষমা চাইবে, নাকি সুবিধাজনক নীরবতা পালন করবে? এই সিলেক্টিভ সাইলেন্স প্রমাণ করে নারীর অধিকার ছিল না আসল এজেন্ডা ছিল। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।